প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। আজ 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাঙালির জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়া নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার একটা গ্রাম। মধুমতি নদী আমাদের দক্ষিণ বাংলায় বেশ বড় একটা নদী। সেই মধুমতি নদীর একটা শাখা হলো বাইগার নদী। সেই বাইগার নদীর তীরে একটা ছবির মতো গ্রাম এই টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধুর পূর্বপুরুষ ইরাকের বাগদাদ থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন এবং শেখ আব্দুল আওয়াল তিনি প্রথম এসেছিলেন। তিনি প্রথম চট্টগ্রাম গিয়েছিলেন, সেখান থেকে সোনারগাঁয়ে এসেছিলেন এবং পরবর্তীতে কয়েক জেনারেশন পরে শেখ বোরহানুদ্দিন তিনি টুঙ্গিপাড়ায় বসতি স্থাপন করেন এবং শেখ লুৎফর রহমান এবং সায়রা খাতুনের সন্তান শেখ মুজিবুর রহমান তিনি টুঙ্গিপাড়াতেই বড় হয়েছেন। তার শৈশব কৈশোর টুঙ্গিপাড়াতেই কেটেছেন। তিনি লেখাপড়া করেছেন পাশের একটা স্কুলে, গিমাডাঙ্গা স্কুল। তারপরে তিনি গোপালগঞ্জে একটা মিশন স্কুল ছিল, সেই স্কুলে পড়েছেন এবং তিনি যখন গিমাডাঙ্গা স্কুলে পড়তেন ছোটবেলা থেকেই তিনি কিন্তু খুব জনদরদি ছিলেন। তিনি স্কুলে গিয়ে দেখলেন যে তার একটা সহপাঠীর গায়ে জামা নেই, তিনি নিজের জামাটা খুলে তাকে দিয়ে দিলেন এবং তিনি যখন বাসায় আসলেন এই যে জামাটা দিয়ে দিলেন এর জন্য কিন্তু তার বাবা মা তাকে বকেনি, বরং তাকে উৎসাহিত করেছে যে হি হ্যাজ ডান এ গুড জব। তিনি প্রচন্ড ফুটবল পছন্দ করতেন, সেই সময় তিনি ফুটবল খেলতেন। তিনি খুব দুরন্ত ছিলেন। এট দ্য সেম টাইম তিনি ন্যায়ের পক্ষে সেই ছোটবেলা থেকেই অবস্থান নিতেন। 1938 সালে যখন ওনার বয়স 18, উনি গোপালগঞ্জ মিশন স্কুলে পড়েন এবং সেই সময় শেরে বাংলা একে ফজলুল হক, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, এবং শহীদ সোহরাওয়ার্দী তারা গোপালগঞ্জ এসেছিলেন এবং শহীদ সোহরাওয়ার্দী মিশন স্কুলে গিয়েছিলেন এবং সেখানে তাদের যে শহীদ সোহরাওয়ার্দীকে সম্বর্ধনা দেওয়ার দায়িত্বটা মূলত স্টুডেন্ট লিডার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবের উপরে পড়েছিলেন এবং সেখানেই তার সাথে সোহরাওয়ার্দীর পরিচয় হয়। সোহরাওয়ার্দীর সাথে তার কথা হয় এবং সোহরাওয়ার্দী তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে এসেছিলেন যেন তার সাথে যোগাযোগ রাখে। সোহরাওয়ার্দী ফিরে গিয়ে বঙ্গবন্ধুকে একটি চিঠি লিখেছিলেন ধন্যবাদ জানিয়ে। বঙ্গবন্ধু চিঠির উত্তরও দিয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কলকাতায় গেলে সোহরাওয়ার্দীর বাড়িতে গিয়ে দেখা করতে গিয়েছিলেন এবং দারোয়ান কিন্তু প্রথমে তাকে ঢুকতে দেয়নি। তখন তিনি সোহরাওয়ার্দীর সেই ভিজিটিং কার্ডটা দেখালে দারোয়ান তাকে নিয়ে গিয়েছিল সোহরাওয়ার্দীর কাছে এবং সোহরাওয়ার্দী বলেছিল যে এখন তো তোমার কলেজে পড়ার কথা, তুমি কলকাতায় পড়ো এবং আমার সাথে থাকো। সেই থেকে বঙ্গবন্ধু কলকাতায় পড়লেন, ইসলামিয়া কলেজে পড়লেন এবং এখনো কলকাতায় গেলে বঙ্গবন্ধুর রুমটা কিন্তু দেখা যায়, আমি গিয়েছি। তারা ওই রুমটা প্রিজার্ভ করেছে। বাংলাদেশে যখন আমাদের স্বাধীনতা বিরোধী চক্র 32 ভাঙায় ব্যস্ত, কলকাতায় কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতিগুলো ওয়েল প্রিজার্ভ, তারা খুব প্রিজার্ভ করে আছে। তারপরে বঙ্গবন্ধু তো ফিরে এলেন। দীর্ঘ ইতিহাস, ব্রিটিশ ভারত, সেটি ভারত এবং পাকিস্তানে বিভক্ত হলো। বঙ্গবন্ধু শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে তারা চেয়েছিলেন যে তৃতীয় আর একটা দেশ হোক, একটা বৃহত্তর বাংলাদেশ হোক, কিন্তু সেটা হয়নি। তো ধর্মভিত্তিতে ইন্ডিয়া এবং পাকিস্তান বিভক্ত করা হলো এবং সুন আফটার পাকিস্তান ওয়াজ ফর্মড, established, এটা এভিডেন্ট হয়ে উঠছিল যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে একটা তীব্র বৈষম্য পরিলক্ষিত হচ্ছিল। পশ্চিম পাকিস্তান সবকিছুতেই
পূর্ব পাকিস্তানকে শোষণ করছিল, বঞ্চিত করছিল, এবং সেই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শেখ মুজিবুর রহমান। প্রথমেই আমাদের আক্রমণটা হয়েছিল ভাষার বিরুদ্ধে। পাকিস্তানের কায়দা আজম জিন্না বলেছিলেন যে উর্দু এবং উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, এবং বাঙালি তার প্রতিবাদ করেছিল, এবং সেই প্রতিবাদের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 52 সালের 21শে ফেব্রুয়ারি আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছিলাম রক্তের বিনিময়ে। তারপরে সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, কিংবা 62 সালের শিক্ষা কমিশনের সেই বিরুদ্ধে আন্দোলন, 66 6 দফার আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচনে জয়লাভ, এবং 70 নির্বাচনে জয়লাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার ম্যান্ডেট দেওয়া হলো, সেই সময় পাকিস্তানি শাসক গোষ্ঠী কিন্তু বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেননি, এবং বঙ্গবন্ধু তখন মেজরিটি পার্টির নেতা হিসেবে তিনি কিন্তু at some point বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার আগে 7ই মার্চের ভাষণের কথা আপনারা জানেন। তো এই দীর্ঘ যে রাজনৈতিক পথ পরিক্রমা, আমি ডিটেল যাচ্ছি না, কারণ আজকে মূলত বঙ্গবন্ধুর জন্মদিন, সুতরাং একটু উদযাপনের মোডেই কথা বলবো। তবুও বঙ্গবন্ধুকে নিয়ে যখন আমরা কথা বলি, তখন যদি রাজনীতি নিয়ে একদম কথা না বলি, তাহলে যে কোনো আলোচনাই অসম্পূর্ণ থেকে যায়। বঙ্গবন্ধু এই যে 23 বছর আন্দোলনে সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন, নেতৃত্ব দিলেন। একটা পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হলো, তারপরে আওয়ামী লীগের জন্ম হলো। তো এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এখানে কিন্তু বঙ্গবন্ধু একমাত্র নেতা ছিলেন না। এখানে ভাসানীর মতো নেতা ছিলেন, আরো অনেক নেতা ছিলেন এখানে। কিন্তু আন্দোলনের ধারাবাহিকতা একটা পর্যায়ে বঙ্গবন্ধুই অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন। এই জায়গাটা আমি একটু হাইলাইট করতে চাই যে অনেকেই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কেন বঙ্গবন্ধু আলটিমেটলি লিডার হলেন, অন্যরা সবাই পার্শ্ব চরিত্র হয়ে গেল, বঙ্গবন্ধুই মূল চরিত্র হলো। এটার কারণ হলো বঙ্গবন্ধুর কিছু বৈশিষ্ট্য ছিল। প্রথমত, তিনি অত্যন্ত নিবেদিত একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি যে রাজনৈতিক আদর্শটা ধারণ করতেন, সেই আদর্শের জন্য তিনি কাজ করেছেন, নিরলসভাবে পরিশ্রম করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন, ত্যাগ করেছেন, নির্যাতন সহ্য করেছেন। 14 বছরের বেশি তিনি কারাগারের অন্তরালে কাটিয়েছেন বন্দী হিসেবে। আর এই যে এতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম, এর পাশাপাশি তিনি অসাধারণ একজন বক্তা ছিলেন। তার কথায় মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল, এবং 7ই মার্চের ভাষণে তিনি যেভাবে একটা জাতিকে উদ্বুদ্ধ এবং ঐক্যবদ্ধ করেছিলেন, সেটা পুরো পৃথিবীর ইতিহাসে খুব রেয়ার। এবং বাঙালি যার যা আছে তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং পাকিস্তান পৃথিবীর অন্যতম সেরা একটা সেনাবাহিনী ছিল তখন। তার বিরুদ্ধে একটা নিরস্ত্র জাতি যুদ্ধে নেমেছিল, এবং সেই যুদ্ধে তারা জয়লাভ করেছিল। বঙ্গবন্ধুর যে বৈশিষ্ট্যতার কথা আমি বলতে চাইছিলাম, সেটা হলো যে বঙ্গবন্ধু জনগণের পালস বুঝতেন। তিনি বুঝতেন যে জনগণ কি চায়, সেই জনগণের প্রত্যাশাকে ধারণ করে তিনি গোল সেট করতেন, এবং তিনি নেতৃত্ব দিতে পারতেন। তিনি এমন ভাবে একটা টিম সাজিয়েছিলেন যে তিনি 1971 সালে নিজে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের সময়, কিন্তু এভরিথিং ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড। তিনি একদম সবকিছু প্রিপেয়ার করে রেখে গিয়েছিলেন, যাতে পরবর্তীতে তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্যরা যারা
প্রবাসী সরকার গঠন করে এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তারা কিন্তু সবাই তখন সেটা ফিল করেছেন যে বঙ্গবন্ধু অনেকের সাথে আলোচনা করে একটা প্রস্তুতি নিয়েই রেখেছিলেন এবং তিনি জানতেন তিনি হয়তো গ্রেপ্তার হবেন, তিনি হয়তো সরাসরি ময়দানে থাকবেন না। সো তার অ্যাবসেন্সে কিভাবে কি চলবে সেই আয়োজনগুলো তিনি করে গিয়েছিলেন। তো বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি, তিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং বিবিসি কয়েক বছর আগে একটা জরিপ পরিচালনা করেছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে, এবং সেই জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছিলেন, নাম্বার 1। তারপরে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম। সো বঙ্গবন্ধু কিন্তু দল মত নির্বিশেষে, ইভেন এই বিবিসির জরিপটা এটা কিন্তু ইন্ডিকেট করে যে বঙ্গবন্ধুর অ্যাকসেপ্টেবিলিটি, তিনি আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। কিন্তু বাংলাদেশের রাজনীতি এমন একটা অবস্থায় পৌঁছেছে যে এটা সবসময় বিভক্ত। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, সে পাকিস্তানি হানাদার বাহিনীর সেই সব দালালেরা, তারা কিন্তু আজও তাদের সেই রাজনৈতিক অবস্থানটা বজিয়ে রেখেছে। আজও তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করে। এই যে এত বছর হয়ে গেল, প্রায় ৫৪ বছর হতে চলেছে, সেই জামাত, সেই রাজাকার, সেই আলবদররা এখনো বাংলাদেশের স্বাধীনতাটা মেনে নিতে পারেনি। তারা এখনো বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি। বঙ্গবন্ধু সর্বত্রই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ব্যাপারে অনেক বেশি সোচ্চার বা তাকে প্রমোট করে, ইটস ন্যাচারাল, কারণ এই দলেরও তিনি নেতা ছিলেন। কিন্তু অনেকেই বলেন যে বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু তো সারা দেশের, সারা জাতির, সমগ্র বাংলাদেশের। আমরাও এটা বলি, কিন্তু বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুকে কখনোই সার্বজনীন নেতা হতে দিতে চায়নি এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিটা। এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না, তখন রাষ্ট্রীয় পর্যায়ে বঙ্গবন্ধুকে চরমভাবে অবমাননা করা হয়, অসম্মান করা হয়, যেটা বর্তমানে এই জঙ্গিবাদী সরকার ইনুসরা করছে। এখন আমরা যারা বলি যে বঙ্গবন্ধু সবার, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, তারা নিশ্চয় অনুধাবন করেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না বা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কথা না বললে অন্যদের যাদের বলার কথা তারা তো বলেই না, বরং বঙ্গবন্ধুকে চরমভাবে অস্বীকার করার একটা চেষ্টা করে। এই যে জুলাই আগস্টের যে পট পরিবর্তনটা হলো, পৃথিবীতে তো অনেক দেশেই জাতির পিতা আছে, এরকম স্বাধীনতার নেতা আছে, এরকম ভাবে তো অপমান, ভাঙচুর, তার ভাস্কর্য ভাঙচুর, তার মুরাল ভাঙচুর, এই তার ইভেন তার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, এটা তো বিশ্বে খুব রেয়ার। তার মানে আমাদের ৭১-এর পরাজিত শক্তিটা ৫৪ বছর পরেও সেই পরাজয়ের ক্ষত লালন করে। তারা স্বাধীন বাংলাদেশটাকে মেনে নেয়নি। স্বাধীন বাংলাদেশকে মেনে নিলে তো বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা না। বঙ্গবন্ধু তো আমাদের একদম সার্বজনীন একজন নেতা। এই জায়গাটায় দাঁড়িয়ে আজকের সংকটের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর জন্মদিনটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট আমাদের জীবনে। বঙ্গবন্ধুর জন্মদিন আমাদের উজ্জীবিত হবার মতো একটা দিন। যে কোনো সংকটে বঙ্গবন্ধু আমাদের প্রেরণা যোগায় এবং আজও যোগায়। ৭৫ সালের 15ই আগস্ট তাকে পরিবারের প্রায় সব সদস্য সহ হত্যা করা হয়েছে এবং তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার যে আদর্শের বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করা যায়নি। তিনি আজও তীব্রভাবে বিরাজ করছেন আমাদের মাঝে। তো আজকে এই সংকটে বঙ্গবন্ধুর সৈনিক যারা আছেন,
যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধারণ করেন, তাদের নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে, নতুন করে শপথ নিতে হবে যে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা আবার সেই স্বাধীনতার চেতনাকে ফিরিয়ে নিয়ে আসব। একটা জিনিস আমি সবসময় বলেছি যে বঙ্গবন্ধুকে আদর্শগতভাবে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকে ঠোঁটের ডগায় নয়, জিহ্বার ডগায় নয়, বঙ্গবন্ধুকে রাখতে হবে মস্তিষ্কে, বঙ্গবন্ধুকে রাখতে হবে হৃদয়ে। কিন্তু আওয়ামী লীগ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে বা ছিল, তখন দেখা যায় যে একটা হাইব্রিড শ্রেণী জন্মায়, যারা বঙ্গবন্ধুর নাম বলে মুখে ফেনা তোলে, কিন্তু কার্যকলাপে তারা এমন কিছু করে যেটা বঙ্গবন্ধুর আদর্শের সাথে যায় না। আমি সবসময় বলি আমার খুব কাছের মানুষদের যে আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, তাহলে আপনি ডাকাত হতে পারেন না, তাহলে আপনি সরকারি রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠন করতে পারেন না। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা কিন্তু যাতা ব্যাপার না, এটা মুখের কথা না, এটা খুব কঠিন একটা ব্যাপার। বঙ্গবন্ধুর আদর্শ মানেই ত্যাগ, বঙ্গবন্ধুর আদর্শ মানেই মানুষের জন্য জীবন উৎসর্গ করা, বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশের জন্য কাজ করা। আমি বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু কাজ করেছি। বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভাষণগুলো আমি ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছি এবং এই বইটি যে কোনো অনলাইন বুক স্টোরে পাওয়া যায়, অ্যামাজন বলেন বা বড় বড় সব বুক স্টোরে এই বইটা পাওয়া যায়। এই ভাষণের কাজ করতে গিয়ে আমি সামগ্রিকভাবে বঙ্গবন্ধুকে নতুনভাবে আবিষ্কার করেছি এবং বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু 70-এর নির্বাচনের আগের বক্তৃতাটা যদি আপনারা শোনেন বা পড়েন, দেখবেন যে বাংলাদেশ সম্পর্কে তার কি চমৎকার একটা পরিকল্পনা ছিল এবং মুক্তিযুদ্ধের পর থেকে 75 পর্যন্ত তিনি বাংলাদেশের কোথায় কি করতে হবে টোটাল পরিকল্পনাটা সাজিয়ে ফেলেছিলেন। এবং আমার এই ভাষণের বইটি যদি কেউ পড়েন, তাহলে তিনি সামগ্রিকভাবে বঙ্গবন্ধুকে অনুধাবন করতে পারবেন। আমি ওভাবেই ভাষণগুলো সিলেক্ট করেছি এবং তার মধ্যে যে ভিশন ছিল, বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন ছিল, এবং পরবর্তীতে শেখ হাসিনা যখনই সরকারের পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আমি দেখেছি যে বঙ্গবন্ধু যে কাজগুলো করতে চেয়েছিলেন, শেখ হাসিনার একটা থিংস টু ডু একটা লিস্ট আছে। উনি বঙ্গবন্ধুর ওই কাজগুলো একের পর এক তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। যেমন বঙ্গবন্ধু 72 সালের জানুয়ারিতে এই হোমলেস পিপুলদের একটা বক্তৃতা দিয়েছিলেন এবং বলেছিলেন যে বাংলাদেশের কেউ গৃহহীন থাকবে না। এবং দেখেন, শেখ হাসিনা কিন্তু আশ্রয়ন প্রকল্প করেছিল। আমাদের সিডনিতে, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর একটা আবক্ষ ভাস্কর্য আছে। এই ভাস্কর্যটা কেন আছে ওখানে? আওয়ামী লীগের নেতা হিসেবে বা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে, প্রথম প্রেসিডেন্ট হিসেবে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে না। বঙ্গবন্ধু তখন দেখেন সেই সময় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশে এত মানুষ, কিন্তু আমাদের স্থলের জমির পরিমাণ তো সীমিত, 55,000 বর্গ মাইল। তো আমাদের এক্সপ্যান্ড করতে হলে আমাদের সমুদ্রমুখী হতে হবে। এবং তিনি সেই সময় এই মেরিটাইম নিয়ে একটা আইন করেছিলেন। পৃথিবীর খুব প্রথম দিকের খুব রেয়ার অল্প কয়েকটা দেশের মধ্যে একটা ছিল বাংলাদেশ। এবং সেই মেরিটাইম ল করার স্বীকৃতি হিসেবেই আমাদের ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্টের তারা যারা মেরিটাইম নিয়ে গবেষণা করে, তারাই বঙ্গবন্ধুর এই আবক্ষ ভাস্কর্যটি সেখানে স্থাপন করেছিল। তো বঙ্গবন্ধু সেই সময়ের একজন আন্তর্জাতিক নেতা ছিলেন। সেই সময়ের ফিডেল কাস্ট্রোর কথা আমরা শুনি, আলেন্দের চিলির কথা আমরা শুনি, প্যালেস্টাইনের ইয়াসির আরাফাতের কথা আমরা শুনি। বঙ্গবন্ধুও সেরকম তৃতীয় বিশ্বের একজন নেতা ছিলেন যাকে সমগ্র বিশ্ব সমীহ করত। এই সমগ্র পৃথিবী একটা সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে বাংলাদেশকে চিনতেন
এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির অহংকার করবার মতো একজন বিখ্যাত নেতা। তার ৭ই মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম সেরা একটা ভাষণ। তার এই ভাষণটি পৃথিবীর ১০০ শ্রেষ্ঠ ভাষণ যে লিস্ট করা হয় তার মধ্যে ওয়ান অফ দেম। ইউনেস্কো এই ভাষণটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এই বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করতে চায়, আজকে দেখেন, আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, ইউনূস সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কথা আছে? যে স্বাধীন বাংলাদেশে অবৈধভাবে তিনি ক্ষমতাটা দখল করেছেন, সেই স্বাধীন বাংলাদেশটা হতো না ৭১ সালে, ওই সময় হতো না, যদি বঙ্গবন্ধু এভাবে নেতৃত্ব না দিতেন। আজকের জাতীয় মিডিয়ায় দেখেন, পত্রিকায় দেখেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করবার কি প্রবণতা। কিন্তু বঙ্গবন্ধুর যে শক্তি, বঙ্গবন্ধুর আদর্শের যে শক্তিটা, এবং আমি সবসময় বলে আসি, মনে করি যে কোনো সংকটে, যে কোনো আনন্দে, বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে বঙ্গবন্ধু সর্বদা প্রাসঙ্গিক। আজকে যারা বঙ্গবন্ধুর সৈনিক রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন, উজ্জীবিত হবার মতো একটা দিন। আপনারা সংকটে পড়েছেন, সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন, এই সময় আপনাদের পথ দেখাবে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা। ক্ষমতায় থাকলে ভুল ত্রুটি হয়। আওয়ামী লীগেরও সর্বশেষ যে ১৬ বছর ক্ষমতায় ছিল, অনেক ভুল ত্রুটি হয়েছে, সীমাবদ্ধতা হয়েছে। কিন্তু একটা জিনিস যেন আমরা ভুলে না যাই, বঙ্গবন্ধু শেখ মুজিব কোনো রাজনৈতিক পণ্য নয়, তিনি একটি আদর্শের নাম। এই আদর্শটাকে ধারণ করতে হবে। এবং আওয়ামী লীগের সরকারের আমলে দেখবেন যে যেসব অন্যায় সংগঠিত হয়েছে, কিছু অন্যায় তো হয়েছেই, সেই অন্যায়গুলো যারা করেছে তারা কখনোই বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক ছিল না, তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে। এই জায়গাটা আমাদের সতর্ক হতে হবে। বঙ্গবন্ধু আমাদের শক্তি, বঙ্গবন্ধু আমাদের বর্তমান ও আগামীর পথ চলার নিরন্তর প্রেরণার নাম। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন। জন্মদিনে সমস্ত বাঙালির পক্ষ থেকে শুভেচ্ছা। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা অনুধাবন করেছেন যে মানুষকে হত্যা করা যায়, আদর্শকে হত্যা করা যায় না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।